শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করে যুক্তরাষ্ট্রে ফেসে গেলেন তানভীর। এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের তদন্ত করবার জন্য এখন পর্যন্ত কোনো কমিটি কমিশন কিছুই গঠিত হয়নি। কিন্তু এই মব হামলার মধ্যে দিয়ে চট করে ঢুকে পড়বে এই সরকার বা এই আন্দোলনের ফসল কিন্তু সবচেয়ে বিপদে পড়বে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সোহেল তাজ। আর আজকে তিনি যে তথ্য দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, সোহেল তাজ আমি তোমাকে ছাড়বো না। এটা কি হুমকি দেওয়া হলো বা সামহাউ কোনো কিছু? চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করে যুক্তরাষ্ট্রে ফেসে গেলেন তানভীর। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে দুদিনে দুটো ফোনালাপ ভাইরাল হয়েছে। শেখ হাসিনার সঙ্গে অন্য প্রান্তে থাকা দুজন ব্যক্তির এই ফোনালাপে তোলপাড় হয়েছে গোটা বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, এই ফোনালাপগুলো হঠাৎ করে কেন ফাঁস হচ্ছে, কে ফাঁস করছে, কিভাবে ফাঁস হচ্ছে, বিশেষ উদ্দেশ্যই বাকি এইসব ফোনালাপ ফাঁস করে দিয়ে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনে দুটো ফোনালাপ ফাঁস হয়েছে। বৃহস্পতিবার যে ফোনালাপটি ফাঁস হয়েছে, শেখ হাসিনার সঙ্গে অপর প্রান্তে যে ব্যক্তিটি ছিলেন তার নাম তানভীর কায়সার। তানভীর কায়সার তিনি কিন্তু রাজনৈতিক মতামত প্রকাশ করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছেন বলে ওই অ্যাসাইলাম পিটিশনে উল্লেখ করেছিলেন। খোঁজ নিয়ে দেখা গেছে তার জন্ম 1989 সালে। তার মানে তিনি প্রবীণ কোনো ব্যক্তি নন, তার মানে তিনি আওয়ামী লীগেরও শীর্ষ কোনো নেতা নন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশে নির্যাতিত ব্যক্তি যখন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে, তখন এটা খুব গর্বের সঙ্গে নেয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ভিন দেশের নির্যাতিত মানুষকে আশ্রয় দেওয়ার একটি অঙ্গীকার রয়েছে তার। সুতরাং এক্ষেত্রে স্বাগত জানায়। তবে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অচলতা অবশ্যই অবলম্বন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম পাওয়ার পরেও কিন্তু বাতিল হয়ে যায় যখন তথ্যের ঘাটতি দেখা যায়, মিথ্যা তথ্য প্রমাণিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রকে মিথ্যা তথ্য দিয়ে এই ব্যক্তিটি এখানে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে, তখন তিনি অপরাধী বলে গণ্য হন। সাধারণত 3 কারণে এই অ্যাসাইলাম আবেদন বাতিল হয়ে যেতে পারে। প্রথম হচ্ছে ঘটনার ধারাবাহিকতা না থাকা। আপনি লিখিত স্টেটমেন্টে যেটি বলেছেন, আবার মৌখিক বক্তব্যে আরেকটি বললেন। লিখিত এবং মৌখিক বক্তব্যের মধ্যে যখনই তফাৎ হবে তখন আপনার এই অ্যাসাইলাম পিটিশনটি বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে ল্যাক অফ এভিডেন্স। আপনাকে রাজনৈতিক আশ্রয় পেতে হলে অবশ্যই এমন তথ্য উপস্থাপন করতে হবে যেগুলো অকাট্য, যেগুলোর দলিল আছে। আপনি বললেন যে আওয়ামী লীগের অমুক নেতার দ্বারা অমুক তারিখে অমুক কারণে নির্যাতিত হয়েছেন, তাহলে অবশ্যই পত্রিকায় প্রকাশিত নিউজ দেখাতে হবে, ঘটনার ছবি দেখাতে হবে, ভিডিও থাকলে সেটি দেখাতে হবে। পাশাপাশি নির্যাতনের পর আপনি কোন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন সেটিও কিন্তু আপনাকে দলিল দস্তাবেজ আকারে উপস্থাপন করতে হবে। কি ওষুধ খেয়েছিলেন সেটিও উল্লেখ করতে হবে বা তার প্রমাণ দেখাতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে রিজনেবল আনসার। আপনি যদি যথোপযুক্ত উত্তর না দিতে পারেন জাজদের প্রশ্নের, তাহলে অ্যাসাইলাম পাবেন না। এখন তানভীর কায়সারের স্ট্যাটাস কি? তিনি কি রাজনৈতিক আশ্রয়ে আছেন নাকি তিনি রিফিউজি স্ট্যাটাসে আছেন? এই বিষয়টি আগে পরিষ্কার হওয়া প্রয়োজন। ধরুন তিনি রাজনৈতিক আশ্রয় বা রিফিউজি স্ট্যাটাসে আছেন, যাই থাকুক না কেন, তিনি যে ফোনালাপ করেছেন এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি ভুল তথ্য দিয়েছেন, মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী, যে কারণে তিনি শেখ হাসিনার সঙ্গে এতটা মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছেন। যদি নির্যাতিতই হতেন তাহলে কিভাবে ওই নির্যাতনকারী দলের প্রধানের সঙ্গে তিনি দল পুনর্গঠন বা পুনর্বাসন নিয়ে কথা বলেন? এটা তো বড় ধরনের প্রশ্ন। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে তার অবস্থানের সকল বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তিনি যে মিথ্যা বক্তব্য দিয়ে রাজনৈতিক আশ্রয়টি গ্রহণ করেছেন তা একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে এই ফোনালাপের মধ্য দিয়ে। সুতরাং তানভীর কায়সার সম্ভবত দ্রুততম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে অপরাধী হিসেবে গণ্য হতে যাচ্ছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি আপা সম্বোধন করে এতটাই আবেগপ্রবণ হয়েছেন যেটাকে আসলে অনেক নেটিজেন মনে করছেন যে ফেক। কেন ফেক মনে করছেন? রাজনীতিতে তোষামোদী এবং আনুগত্য দুটি কথা রয়েছে। এটা রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন রাজনৈতিক নেতা তার কর্মীর কাছ থেকে তোষামোদী নেবেন না আনুগত্য গ্রহণ করবেন, এটা বড় বিবেচ্য বিষয়। তবে প্রজ্ঞাবান দূরদর্শী না হলে কোনটি তোষামোদী আর কোনটি আনুগত্য সেটা বোঝা যায় না। নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পারেননি তার সেনাপতি মীর জাফরকে তিনি আস্থার মধ্যে রেখেছিলেন। সুতরাং আমরা তো সাধারণ মানুষ বা এখনকার রাজনীতিকরা তো ভুলে ভরা তাদের কর্মকৌশল। কিন্তু এই যে বারবার আপা বলেছেন, এর মধ্যে দিয়ে নেটিজেনরা বলছেন যে তানভীর কায়সার হয়তো কোনো সুবিধা আদায়ের জন্যই শেখ হাসিনার সঙ্গে এভাবে কথা বলেছেন। অর্থাৎ আওয়ামী লীগের এখন বিপদ, সেই বিপদের সময় শুভাকাঙ্ক্ষী হয়ে তিনি পাশে দাঁড়াচ্ছেন, সুবিধাজনক সময়ে এই বিপদের পরিত্রাণ পাবেন। এইভাবে তো বিপদের সময়ে রাজনীতিতে অনেকেই পুনর্বাসিত হয়েছেন, অনেকে মন্ত্রী এবং তারও যে নানা ধরনের সুবিধাদি পেয়েছেন এইসব ফেক অ্যাক্টিভিটিস জানিয়ে। এটা তো একদম দিনের আলোর মতো একটা সহজ এবং সরল বিষয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ ভাই। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে তেমন অ্যাক্টিভ তিনি ছিলেন না। যাও তিনি একবার নির্বাচন করলেন, পাশ করলেন, একটা মন্ত্রী পদের দায়িত্ব পেলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব। এরপরে হুট করেই তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে তৎকালীন সময়ে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড। লম্বা সময় পর আমরা সেই পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজকে সংশ্লিষ্ট করার জন্য
একটা ভূমিকা দেখলাম বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন জায়গা থেকে। এরপরে বিষয়টি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সোহেল তাজ। আর আজকে তিনি যে তথ্য দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, সোহেল তাজ আমি তোমাকে ছাড়বো না। এখন এই হেডিংয়ে যখন নিউজটা আসছে, আসলে ভেতরে কি খবর, কেনই বা সোহেল তাজকে শেখ হাসিনা ছাড়বেন? এটা কি হুমকি দেওয়া হলো বা সামহাও কোনো কিছু? না, এটা হুমকি না, তবে এটার ভেতরে নানান স্টোরি আছে। তবে হঠাৎ করে সোহেল তাজ ভাই যেভাবে একের পর এক বক্তব্য দিচ্ছেন, কেউ কেউ বলছেন যে তিনি আসলে ভয় পাচ্ছেন তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা, যেহেতু পিলখানা হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কয়েকটা প্রতিবেদনে তিনাকে এখানে জড়ানো হয়েছে বা তার ভূমিকা আছে, এ ধরনের বক্তব্য দিয়েছে। যদি তিনি কাউন্টারে বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, বরঞ্চ ওই দিন তিনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন, তো সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে তুমি বিদেশ থেকে এত বেশি কথা বলা লাগবে না, এগুলো আমি বুঝি কিভাবে, হাউ টু হ্যান্ডেল। এখন হঠাৎ করে কেন সোহেল তাজকে শেখ হাসিনা ছাড়বেন না, ইস্যুটা দেখি কি হলো। পদত্যাগ ইস্যুতে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন সোহেল তাজ। ইভেন নিজের পদত্যাগ এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক কেমন ছিল সেই সব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন সোহেল তাজ ভাই। তবে এই কথাগুলো এখন বলে আসলে তিনি কতটুকু ঝামেলা মুক্ত হতে পারবেন আমি জানি না। আবার এমনও হতে পারে যে ঝামেলা মুক্ত হতেও পারেন, আবার বিপদেও পড়তে পারেন, এটা গ্যারান্টেড না। তিনি বলছেন যে আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম, সেদিন অনুধাবন করতে পারছিলাম যে আমি বড় একটা দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহ ছিলাম, কিন্তু আমার সঙ্গে, দেশের সঙ্গে এবং দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। তিনি বললেন যে আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। তো পরিবারতন্ত্রটা মানে কি? যে শেখ পরিবারের যে রাজনীতি। তো তিনি বলছেন যে আমি আমার পিতার পরিচয় আসলে রাজনীতিতে আসিনি, আমি মাঠ পর্যায়ে থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতিতে আসতে না পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছিল। তো আমি বিরোধী দলও ছিলাম যখন আমি ফার্স্ট টাইম নির্বাচন করি, 58টা সিট পেয়েছিল দল। আর আন্দোলন মিটিং মিছিলে সক্রিয় ছিলাম, দলে আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয় মন্ত্রিত্ব চাইনি। আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব আমি পেয়েছি। এটা আবার আপনার একটু ভুল আছে, কারণ আমরা জানি যতই আপনি পরিবারতন্ত্রে বিশ্বাস না করেন, আপনার বাবার একটা রেসপেক্টেবল অবস্থান থেকে আপনাকে কিন্তু এই পদটা দেওয়া হয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, তো তিনি বললেন যে আমি আমার পরিচয়ই নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম, তো মন্ত্রিত্ব কেন ছেড়ে দিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি, সেখানে অনিয়ম হয়েছে, আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে বসে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছিল। আমি তখন পদত্যাগপত্র দিলাম, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। পরে সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছি। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। আমি তাকে বারবার বলছি, তিনি আমাকে বললেন না তোমাকে থাকতে হবে, তোমার কি লাগবে? দলের পদ, যুগ্ম সম্পাদক। কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। তো তিনি বলছেন যে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তখন নাকি শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন। কেমন মজার বিষয়! কি গান গেলেন তিনি? বলেন আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। কেমন অদ্ভুত একটা বিষয় যে প্রধানমন্ত্রী ফোনে ফোনে তাকে গান শোনাচ্ছেন। এখন তিনি বলছেন যে আমি শুনে অবাক হয়ে গেলাম, এটার মানে কি? প্রধানমন্ত্রীকে আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? তো অনেকেই বললেন যে এটা স্নেহের বিষয় ছিল। এরকম অনেকগুলো কারণে আমি আসলে পদত্যাগ করেছি। তো পদত্যাগের পরও আমাকে নাজেহাল হতে হয়েছে। অনেকে অপপ্রচার চালিয়েছে। বাংলাদেশের গোয়েন্দারা আমি দেশে আসলে আমাকে অনুসরণ করতো। একসময় গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল, এটা আতঙ্কের পরিবার ছিল। আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল। তো বলছেন যে 3 দফা নিয়ে একটি আন্দোলন করেছিলাম 3রা নভেম্বর জাতীয় 4 নেতার হত্যার বিচারের দাবিতে, যে বিচার আজও পাইনি। আর এগুলো নিয়ে নানান কারণে তিনি পদত্যাগ করেছিলেন। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা গান গেয়ে তাকে যে শোনালেন বা তিনি এখন যে তথ্যগুলো দিচ্ছেন, এগুলো দিয়ে আসলে প্রকৃতপক্ষে সোহেল তাজ কি কোনো কিছু অর্জন করতে পারবেন? এখানে একটা ভয়ের বিষয় আছে। তিনি কয়েকদিন আগে বলেছেন তার গাড়িকে ট্রেস করা হচ্ছে, একজন আইনশৃঙ্খলা বাহিনীর লোক তার গাড়িকে অনুসরণ করছেন। তো এই যে অনুসরণ করছেন বা এই যে কথা বলছেন, তিনি এটা নিয়ে লাইভে এসে কথা বলেছেন। এখন পিলখানা হত্যাকাণ্ড ইস্যুতে তাকে ইনক্লুড করা হতে পারে। তিনি এই ভয় থেকেই সম্ভবত আওয়ামী লীগের সাথে তিনার যে সম্পর্কের অবনতি বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার যে সম্পর্কের অবনতি, সেই বিষয়টাকে সম্ভবত স্পষ্ট করে বোঝানোর জন্য তিনি এই কথাগুলো বলছেন। কিন্তু এখন এই কথাগুলো বলে পিলখানা ইস্যুতে যদি তিনি আসলে কানেক্টেড থাকেন অথবা তাকে কানেক্টেড করা হয়, তিনি সেটা থেকে বাঁচতে পারবেন। কারণ বাংলাদেশের রাজনীতি এতটা নোংরা যে চাইলে একটা মানুষের ফাঁসাই দেওয়া যায়। আর সোহেল তাজ যেহেতু একটা আওয়ামী লীগের বড় ক্যারেক্টার, একটা সময় ছিলেন, দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ থেকে বাইরে, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরাও জানে। তো তারপরেও সোহেল তাজ নির্দোষ হলে তাকে যেন কোনোভাবে মিথ্যা মামলাতে ফাঁসানো না হয়। ভয় পাচ্ছেন উনি, এই মুহূর্তে খুবই স্বাভাবিক। বাট আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশে এই ভয় নিয়ে বাঁচতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার
নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।